ভালোবাসার সকল রকমের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবার আগে ভিডিও পেতে বেল বাটনে ক্লিক করুন। আসবো ফিরে আবারও পর্ব 11 সুরভি আক্তার। শায়ান যেহেতু সন্ধ্যা এসেছে তাই ওকে আর ফিরতে দিচ্ছে কে। রাতের ডিনার এ বাড়িতে করিয়ে তবেই ছাড়বে ওকে এ বাড়ির লোক। রাজশাহী থেকে ফিরেই সোজা এ বাড়িতে এসেছে। বাড়িতে বিন্দুমাত্র অপেক্ষা করেনি। 8টার দিকে ডিনারে বসেছে সকলে। আজ একটু তাড়াতাড়ি, রোজও ফিরেছে খানিক আগে। আর সেই ফেরা, এই ফেরা সেই ফেরা, আর যেই ফেরা সেই কাজ। লম্বা শাওয়ার নিয়ে ঘর ছেড়ে বেরিয়েছে। ভেজা শরীরে পাতলা একটা টি শার্ট জড়িয়ে ধূপধাপ পা ফেলে নিচে নামলো সে। চুলগুলো খানিক ভেজা অগোছালো, কপালে ছড়িয়ে চোখে এসে পড়েছে। টেবিলের মোটামুটি সবাই বসেছে খেতে। ছেলেরা একজোট হয়ে খাচ্ছে, বড়রাও খাচ্ছে। নেই মেঘা আর সাফা। রোজ নামতে নামতে সরু চোখে একে একে সকলকে পরখ করলো। কাঙ্ক্ষিত মুখটা খুঁজে না পেয়ে কপাল কুঁচকালো। ছেলেদের নামতে দেখে রুবিনা কবিরও ডাকলেন, খেতে বস। রোদ্রুর দিকে তাকিয়ে রৌদ্রর দিকে তাকায় সকলে। সিঁড়ির সামনে শটান দাঁড়িয়ে রৌদ্র শায়ানকে দেখলো এতক্ষণে। কতদিন, কত বছর পর দেখলো। কখন ফিরেছে দেখেনি। এক গাল হেসে উদ্বিগ্নতা কুল হয়ে বলল শায়ান, রুডি হোয়াটসঅ্যাপ ব্রো, কত বছর পর দেখলাম তোকে। হাসার চেষ্টা করে রৌদ্র গুরু গম্ভীরতা লুকিয়ে মেকি আন্তরিকতা দেখিয়ে বলে গম্ভীর মুখে, ভালো, তুমি? এই তো চলছে, বস, আমরাও শুরু করলাম সবে। রৌদ্র কিছু বলল না। আরও একবার একে একে সবাইকে দেখে নিল। ও বারবার আলাদা সবার থেকে, আজও তাই। কেউ ওর অপেক্ষায় খাবার ফেলে বসে থাকে না টেবিলে। সবাই খেতে বসার পর রোজও যোগ দেয় সবার সাথে। নিঃশব্দে তাচ্ছিল্য হাসল রোজও। ঘুরে দাঁড়ায় ফের সিঁড়ির দিকে। উঠতে উঠতে রুবিনা কবির ডাকলেন, আবার উঠছিস কেন? খাবি না? সবাইকে খাওয়াও আগে। আমার খোঁজ আগে করনি, এখন কেন করছো? ইচ্ছে হলে খাবো, নয়তো নয়। ধূপধাপ পা ফেলে উঠে গেল সে। নিজের ঘরে ঢুকলো না, কড়া নাড়ল সাফার ঘরের দরজায়। ভেতর থেকে অনুমতি পেতেই ধীর পায়ে ঘরে ঢুকলো। সাফা বিছানায় শুয়ে শুয়ে ফোন ঘাটছে, মিটমিটি হাসছে আর রিলস দেখছে। ও ব্যতীত ঘরে আর কেউ নেই। এদিক ওদিক চঞ্চল নয়নে চোখ বোলায় রৌদ্র। সাফা ফোন থেকে চোখ তুলে রৌদ্রকে দেখা মাত্রই থতমত খেলো খানিক। উঠে বসে থতমত স্বরে বলল, ভাইয়া তুমি? আমি ভেবেছিলাম মেঘা। তুমি এখানে আমার ঘরে, কিছু বলবে? রৌদ্র সহসা জবাব দিল, তোকে দেখতে আসলাম। পায়ের অবস্থা কেমন তোর? ভালো। ব্যথা নেই আর? খেয়েছিস? না, নিচে তো যেতে পারছি না। সবার খাওয়া হলে আম্মু আমাদের খাবার নিয়ে ঘরে আসবে। চোরা চোখে এপাশ ওপাশ তাকায় রৌদ্র। হয়তো কাউকে খুঁজছে আকুল দু চোখ। খুঁজে না পেয়ে ব্যর্থ হয়। সাফা একটু আগে বলল রৌদ্রকে সে মেঘা ভেবেছিল। তার মানে যেই মেয়ে ঘরে নেই, নিচেও তো নেই, তাহলে কোথায়? ভ্রু জড়ো করে ফেলল রৌদ্র। সাফা ভ্যাট ভ্যাট করে চেয়ে আছে জড়তায়। রৌদ্র বেরোতে বেরোতে বলল, যা করছিলি তাই কর, আমি আসছি। ঘর ছাড়লো সে। লম্বাটে করিডোরে ডানে বামে দেখলো। পকেট থেকে ফোন বের করতে করতে পা চালালো ছাদের দিকে। রাতের অন্ধকারের আশেপাশে তলিয়ে আকাশ কালো, চাঁদ তারা নেই কোনো। দরজার ওপাশে দেয়ালে একটা লাইট জ্বলছে। ডান দিকে রেলিং ঘেঁষে দাঁড়িয়ে আছে মেঘা। আজ বাতাস উঠেছে, মিটমিটে হাওয়া বইছে, শিরশির করে লাগছে শরীরে। ডান হাতের সাহায্যে কানের পাশে চুলগুলো গুজে অভিমানী করে রেখেছে মেঘা। ফোনে অডিও কলে কেউ যুক্ত। সে বকছে, ঝাড়ছে আর মনোযোগ দিয়ে শুনছে মেঘা। এই মুহূর্তের পর ওষ্ঠ উল্টে হাসল। ওপাশের জনের কথা শেষ হতেই বুঝলো নিচু শান্ত স্বরে, বলল নিচু শান্ত স্বরে, ওকে, তবে তাড়াতাড়ি। আই এম ওয়েটিং ফর ইউ and I see you at all. ওপাশের জন প্রত্যুত্তরে কিছু একটা বলতেই আবার হাসলো মেঘা। উদাস মনে কান থেকে ফোন নামিয়ে আকাশপানে তাকিয়ে শ্বাস টানলো। রেলিংয়ে হাত রেখে ধীরে ধীরে ধার ঘেঁষে একটু হাঁটাহাঁটি করলো। ফোনের স্ক্রিনে তাকালো এবার। 8:30 বাজতে চলল। সে কখন ছাদে উঠেছে, নিচে নামতে হবে এখন। তড়িঘড়ি করে দরজার দিকে পা বাড়ালো মেঘা। এদিকে সিঁড়ি ডিঙিয়ে শব্দ,
হিনা ছাদে উঠছে রৌদ্র। দরজার কাছে দুজনের মুখোমুখি হলো। মেঘা চোখ তুলে তাকাতেই দেখতে পেল কপাল কুঁচকানো রৌদ্রকে। ঢোক গিলে চোখ আড়াল করলো। দাঁড়িয়ে আছে রৌদ্র। মেঘা চোখ নামিয়ে পাশ কাটিয়ে আসতে নিলে সমান বরাবর হাত বাড়িয়ে পথ রোধ করলো রৌদ্র। থামলো সে। চড়াও করে তাকালো আবার। সহসা ভরাট কণ্ঠে শুধালো রৌদ্র, এত রাতে ছাদে কি করছিলি? আপনাকে বলতে বাধ্য নই, অবাধ্যতা আমার পছন্দ নয়। আপনার পছন্দকে গুরুত্ব দিতে গিয়েই বয়েই গেছে আমার। জল খিচে আসে রৌদ্রের। এই মেয়ের এত কড়া কড়া কথা কেন শুনবে ও? কিসের তো দেমাগে মেয়ের? অবাধ্য দু চোখ যেন কেন খুঁজে মরছিল এই ইডিয়েটটাকে। নিজের ওপর চরম ক্রুদ্ধ হয় রৌদ্র। মুখে বিকৃত করে ধমকায়, শাট আপ ইডিয়েট, মুখে মুখে তর্ক করবি না। পথ ছাড়ুন তাহলে। ছাড়বো না, কি করবি? মেঘা তীক্ষ্ণ চোখে পরখ করে তাকায় রুচুর দিকে। এই মেয়েটার মাঝে এমন কঠোরতা মোটেও আশা করে না সে। এই কি সেই ভীতু মেয়েটা যাকে 5 বছর আগে ভয় দেখিয়ে জোরপূর্বক বিয়ে করেছিল সে? 5 বছর আগে তো এই মেয়ের এমন ঔদ্ধতা ছিল না। চুপসে যাওয়া ভিজে বেড়াল ছিল একটা। আর এখন, এখন তো, এখন এত দখন। এই দহনই কি ক্ষয়ে ক্ষয়ে পোড়াচ্ছে রোজকে? এমন কেন লাগে রোজর? এ কেমন অনুভূতি? কেমন লাগে তা সে নিজেও জানে না। মাঝে মাঝে প্রচণ্ড বিরক্ত আসে নিজের প্রতি। রৌদ্র খপ করে মেঘার বাম হাতের কবজি চেপে ধরল। টেনে ছাদের দিকে পা বাড়াতেই খেকিয়ে উঠল মেঘা। আরে কি করছেন? ছাড়ুন আমার হাত। ছাড়ল না। টেনে হিঁচড়ে নিজ শক্তিতে ছাদের এক কোণে কার্নিশ ঘেঁষে দাঁড়ালো। অতঃপর হাত ছেড়ে আঙুল তুলে শাসিয়ে বলল, চুপচাপ এখানটা দাঁড়িয়ে থাকবি। যতক্ষণ আমি এখানে থাকবো ততক্ষণ তোকেও এখানে থাকতে হবে। এক পাও নড়লে পা ভেঙে ঘরে বসিয়ে রাখবো। তখন তোর এত তেজ কোথায় যায়, কোথায় থাকে আমিও দেখব। মেঘা অবাক হতে চায়। ভেতর ভেতর তেতে ওঠে। রোজো পকেট থেকে সিগারেটটা বের করতেই চড়া গলায় ফুঁসে ওঠে, সিগারেট ধরালে থাকবো না এখানে। রোজো থমকায়। সিগারেটের প্যাকেটটার দিকে তাকায় এক পলক, মুঠোতে পিষে বলে, ধরাবো না, তবুও দাঁড়িয়ে থাক। পিনপতন নীরবতা দুজনের মধ্যে। পুরো ছাদ জুড়ে মেঘা নরম চোয়াল খিচে তপ্ত ক্ষিপ্ত হয়ে কোনো একদিকে তাকিয়ে আছে। রৌদ্র বাঁকা চোখে তাকাচ্ছে অন্তর অন্তর। এ পর্যায়ে মুখ খুলল নীরবতা ছেদ করে, কিছু প্রশ্ন করি তোকে? ও সরি, কিছু প্রশ্ন করি তোমায়? মেঘা সহসা কপাল গুটিয়ে নেয়। আস্তে ধীরে তাকায়। কেমন অদ্ভুতভাবে চোখাচোখি হয় দুজনের। এই লোকের মুখে ফুলচন্দন ফুটে মাঝে মাঝে। মুখ ঝামটায় মেঘা। দ্রুত চোখ ফিরিয়ে নেয়। রোজো ফের কঠোর হয়। বলে নরম সত্তাকে দূরে ঠেলে, ঠিকঠাক আনসার দিবি। 5 বছর আগে কি ঘটেছিল? আই হোপ ভুলে যাসনি। মেঘা চোখ খিচে নেয় তিক্ততায়। কান রিরি করে ওঠে ওর। পিছিয়ে যায় একটু। রোজো বলে আর চোখে স্বাভাবিক করে, তখন তো পিচ্ছি ছিলি। এতটাই বড় হয়ে গেলি কবে? এই বছরে? বড় হয়ে যাওয়ার সাথে সাথে আমাকে ভুলে গেছিস? 5 বছর আগে কি হয়েছিল মনে নেই? বিয়ে করতে চেয়েছিলি না বলে আমার হাতে একটা থাপ্পড় খেয়ে অজ্ঞান হয়ে গেছিলি, এটা মনে আছে? নাকি আর একটা থাপ্পড় মেরে মনে করাবো? এখন তো আবার থাপ্পড় খেলে গাল ফুলিয়ে বসে থাকিস। আচ্ছা, ভালো মতো আমার প্রশ্ন উত্তর দিত। সেদিন আমি না হয় নেশায় ছিলাম, তুই তো ছিলি না। তাহলে আমার কাছে এসেছিলি কেন? ভাইয়া ডেকেছিলি কেন আমায়? তোর মুখে শুনতে চাই আমি। ওই বাচ্চাটা, ওটাকে চিনিস কি করে তুই? ওর সূত্রেই তো ভাইয়া রেখেছিলি। আই অ্যাম রাইট? মেঘা একটু শব্দ করলো না। পেছোতে পেছোতে অনেকটা দূরত্ব তৈরি করলো। রোজো পূর্ণ দৃষ্টিতে তাকালো এবার। ওকে এভাবে দূরে যেতে দেখে বিরক্ত মাখা কণ্ঠে চড়া করে বলল, এভাবে দূরে যাচ্ছিস কেন? কিছু বলেছি তোকে? আমি কাছে গেলে পার পাবি না। সো নিজের ভালো চাইলে পাশে এসে দাঁড়া আমার। মেঘা শুনলে তবে তো। ও তো পালানোর পথ খুঁজছে। এখানে এই লোকটার কাছাকাছি দম বন্ধ লাগছে ওর। মেঘা কথা না শুনলে রাগে বলে রোজো, এভারা কাছে আয়, আমার সব প্রশ্নের উত্তর দিবি আজ। তোর থেকে অনেক কিছু জানার আছে। মেঘা অনেকটা দূরত্ব বাড়িয়ে ফাঁক পেয়ে তড়িতে পিছু ফিরল। এক ছুট লাগালো দরজার দিকে। নিজেকে বাঁচিয়ে নিল রোজো আর ওর করা প্রশ্নের সম্মুখ থেকে। ওকে এভাবে ছুটতে দেখে অনেকটা রেগে যায় রুদ্র। দাঁত পিষে উচ্চারণ করে, ইডিয়েট, ছাড়বো না তোকে। রাত্রি পেরিয়ে নতুন একটা ভোরের সূচনা।
আজ বুধবার। বড়রা বাড়ির কর্তারা বাড়িতেই আছেন আজ। সকাল থেকে রটনা রটেছে আজ শুভ্রের বিয়ের ডেট ফিক্সড করতে যাওয়া হবে সায়নদের বাড়িতে। এই নিয়ে তোড়জোড় চলছে বেশ। এঙ্গেজমেন্ট হয়ে আছে অনেক আগে থেকেই। দুই পরিবারের সম্পর্ক খুব ঘনিষ্ঠ। এই নতুন সম্পর্ক জোড়া লাগানোর মাধ্যমে ঘনিষ্ঠতা বাড়বে আরো। বিয়েটা এক প্রকার অ্যারেঞ্জ ম্যারেঞ্জ বলা চলে। বেশ কবছর আগে থেকেই এই বিয়ে নিয়ে টুকটাক কথা হয়। মেহের তখন ছোট। কবির পরিবারের বড়দের বেশ পছন্দ ছিল ওকে। সায়ান দিক থেকে অনেকবার মেহেরকে দেখেছিল তারা। শুভ্রকে কিছু না জানিয়েই দুই পরিবার বড়দের মাঝে এই নিয়ে আলাপ আলোচনা হয়েছিল সেই বহু বছর আগেই। বছর দুয়েক আগে শুভ্র সহ মেহেরকে জানানো হয় এসব। শুভ্র প্রথমে চরম দ্বিমত করেছিল। সে কিছুতেই মেহেরের সাথে এই সম্পর্কটা মানতে পারবে না। বড্ড নারাজ সে। মেহেরকে কখনো সেই চোখে দেখেইনি। কিন্তু দ্বিমত করে খোলসাভাবে নিজের মতামত প্রকাশও করতে পারেনি সে। ও বরাবরই পরিবারের বাধ্য ছেলে, তাই বাধ্য হওয়ার পরিচয় দিয়েছে এবারও। আজ অফিসে বেরোনোর না বাড়ির কর্তারা। দুপুরে সায়নদের বাড়িতে যাবেন এই বাড়ির সবাই। শুভ্র একাই অফিসে বেরিয়েছে, সেখান থেকে সোজা এ বাড়িতেও যাবে সে। আর বাকি রইল বাড়ির বাকিরা। মোটামুটি সবাই যাবে, সাফা যেতে পারবে না দেখে সকলে থেকেই গাল ফুলিয়ে বসে আছে। ওর একমাত্র বড় ভাইয়ের বিয়ে ঠিক করা হবে আজ, আর ও সেখানে উপস্থিত থাকতে পারবে না। তবে নিজের দিকে তাকাতেই আফসোস লাগছে। ওর নিজের যা অবস্থা, পা মেলতে পারছে না, যাবে কি করে। সে সকালে ব্রেকফাস্টের টেবিলে ঠিক হয়েছে কে যাবে আর কে যাবে না। সিরাজ যেতে পারবে না রামিসাকে নিয়ে, সাফাও যেতে পারবে না। ওদের দুটো বডিগার্ড হিসেবে এ বাড়িতে থেকে যাবে মেঘা। বাচ্চা সামলাতে হিমশিম খাবে সিরাত। মেঘা নিজেই থেকে যাবে বলেছে, ও যাবে না। বাকিরা সবাই যাচ্ছে। রৌদ্র রয় বাকি রয় রৌদ্র। সে তো এসব আলোচনার নীরব দর্শক ছিল। সেই যে সকালে বাড়ি থেকে বেরিয়েছে, ফিরবেও না রাত গড়ালে। ওর কথা কেউ গণ্য করলো না। মেঘা, সাফা আর সিরাতকে রেখে দুপুরের পর বেরিয়ে পড়ল সকলে। ফিরতে ফিরতে সন্ধ্যা করাবে। বাড়িতে একাই তিন রমণী। সদর লাগিয়ে যে যার ঘরে। রামিসা ঘুমোচ্ছে, ওকে ঘুমিয়ে রেখে শাওয়ার নিতে ঢুকেছে সিরাত। টুকটুকি ও শুয়েছে ঘুমানোর জন্য। কি আর করার আছে। মেঘা সিরাতের রুমে রামিসার পাশে গুটিয়ে বসে আছে এক মনে। সদর দরজায় কলিং বেল বাজতেই ধ্যান ব্যাঘাত ঘটল মেয়েটার। হকচকিয়ে ওঠে, নড়ে চড়ে উঠল। এই সময় আবার কে আসতে পারে। রামিসার দিকে শেষ পলক চেয়ে ধীরে বিছানা ছাড়লো মেঘা। ঘর ত্যাগ করে নিজ ঘরে গিয়ে একটা ওড়না গায়ে জড়ালো। ভেজা চুলগুলোতে মুঠোয় পেঁচিয়ে খোপা করে একটা কাঁটা দিয়ে আটকে নিল। কলিং বেল বাজতেই চলেছে লাগাতার। নামতে নামতে লাগাতার শব্দে বিরক্ত হলো মেঘা। গেটে দারোয়ান আছে। এই সময় নিশ্চয়ই বাইরের কেউ নয়। মুখ বিকৃত করে দরজার দিকে এগিয়ে ঠাস করে দরজাখানা খুলল। ঠিক সোজাসুজি রৌদ্র দাঁড়িয়ে শীতল হয়ে। মেঘা ওকে দেখে কপালখানায় আরো বেশি বিরক্তির ভাঁজ ফেলে ফোঁস করে এক শ্বাস ফেলল। এই লোক আজ এই সময় বাড়িতে কেন? কিছু না বলে দরজা থেকে দূরে সরে দাঁড়ালো মেঘা। ওর দিকে তাকিয়েই ভেতরে ঢুকলো রৌদ্র। বলল আদেশে সুরে, কিছু খেতে দিত, খিদে পেয়েছে। দরজা আটকাতে আটকাতে বিড়বিড় করলো মেঘা, ঠেকা পড়েছে আমার। রৌদ্র শুনেই পদযুগল থামকায়, ঘাড় কাত করে পিছু ফিরে। পরিবর্তন না হয়েই বলে, তোর কি পড়েছে কি পড়েনি তা তো দেখতে চাইনি। খেতে চেয়েছি, খেতে দে। পারবো না। অবাধ্য হবি না। দরজা আটকে ঠাস করে উত্তর করলো মেঘা, হাজারবার হব। কে আপনি যে আমাকে আপনার বাধ্য হতে হবে? রৌদ্র ওষ্ঠ পিষে হাসে, তর্জনীর সাহায্যে কপালের পাশ চুলকায়। উল্টো ফিরে মেঘার দিকে পা বাড়িয়ে বলে, আমি আমি তোর এলপি। হোয়াট? ইয়েস সুইটার, আর ইউ আর ইউ আর মাই এমপি মাই সানি। মুখ কুচকালো মেঘা। রৌদ্রের দিকে নিজের দিকে রৌদ্রকে নিজের দিকে এগোতে দেখে নীরবে ঢোক গিলল। পাশ কাটিয়ে সরতে চাইলে টেনে ধরল রৌদ্র। বাম হাতে খপ করে চেপে ধরল প্রত্যেকবারের মতো। হরিস্পর্শে শিউরে ওঠে মেঘা। শিহরণ লুকিয়ে চাটিয়ে বলল, অসভ্য লোক, ছোবেন না আমায়। অসভ্য মেয়ে, চাচাবি না আমার ওপর। উদ্ধত্ত পছন্দ নয় আমার। ওদের দুটোর কথা কাটাকাটির মাঝেই ওপর থেকে বাচ্চার কান্নার আওয়াজ ভেসে আসলো। মেঘা চকিতে তাকালো উপরের দিকে। খানিক আতঙ্কে বিড়বিড় করলো অস্ফুটে, বেবি। ইয়েস বেবি।
তড়িয়ে রোদ্রের দিকে মুখ ফিরিয়ে মুখ কুঁচকে ফেলল মেঘা। রোদ্র অস্ত্র বাঁকিয়ে চেয়ে আছে, চোখের দীপ্তি অদ্ভুত। মেঘা হাত মুচড়ে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে বলল, ছাড়ুন আমায়, বাবু কাঁদছে। উঠে পড়েছে ঘুম থেকে। বাবুর কাছে বাবুর মা আছে, আমার কাছে কেউ নেই। তোকে লাগবে আমার, একেবারে বাগে পাই না তোকে। কাল ছাদ থেকে পালালি কেন? হ্যাঁ, বলেছিলাম না তোর সাথে আমার কথা আছে, শুনিস না কেন আমার কথা? মেঘা ছটকা মেরে তিরিক্ষি স্বরে বলল, উফ, ইরিডিটিং লোক। ছাড়ুন আমায়। আপু ওয়াশরুমে, বেবি রুমে একা আছে। রৌদ্র সহসা ছাড়ল। মেঘা ফোঁস করে শ্বাস ফেলে এক মুহূর্ত অপেক্ষা করলো না, দ্রুত পদে ছুটলো সিঁড়ি ডিঙিয়ে। হুড়মুড়িয়ে ঢুকলো সিরাতের ঘরে। বাচ্চা কাঁদছে অবিরাম। মেঘা তড়িঘড়ি করে আলতো হাতে কোলে নিল রামিসাকে, যদিও ও এখনো অবধি সেভাবে কোলে নেয়নি ভয়ের কারণে। ছোট্ট তুলোর ন্যায় শরীরটা আলগোছে ধরতেও হাত কাঁপে তার। আজ ভয় ভয় তুলে কোলে নিল। বিছানায় বসতেই আলতো করে বাঁকা ঝাঁকাঝাঁকি করলো, কিন্তু কান্না থামার নাম নেই। কেঁদেই চলেছে একেধারে। ছোট্ট শরীরটা নড়ে চড়ে ঠিক কেমন লালচে হয়ে গেছে। মেঘা কপালে বিস্তর ভাঁজ ফেললো। হাত কাঁপছে কেমন। বসে থাকতে থামানো যাবে না এই বাচ্চাকে। ধীরে উঠে দাঁড়ালো মেঘা। অস্বস্তিতে কাঁপলো কেমন। দাঁড়াতেই পায়ের তালু সমেত হাঁটু কেঁপে উঠল। হ্যালুসিনেশন হলো এই যেন কোল থেকে ফসকে যাবে অদূরে কোমল নব কলরব। বাচ্চা সামলাতেও জানে না সে। বড়রা কি সব গল্প কথা বলে বাচ্চাদের থামায়। মেঘা তো সেসব কিছুই জানে না। মেঘা ধীরে ধীরে পা বাড়ালো, ঠোঁট ভিজিয়ে কেঁপে কেঁপে বলল, আলু বলে কাঁদে না সোনা। এই তো আন্নি এসে গেছে, আন্নির কোলে উঠেছো তুমি, কাঁদো না সোনা। এই চুপ করো সোনা আমার, চুপ হয়ে যাও। মাম্মা আসছে তো, গুড মনু সোনা আমার, খিদে পেয়েছে তোমার, কাঁদে না, গুড গার্ল। মাম্মা এসে এক্ষুনি তোমায় খাওয়াবে। কান্না থামাতো দূর, বরং বেড়ে গেল আরো বেশি। ভয়ে ততষ্ট হয়ে গেল মেঘা। হাত পা শিরশির করছে কেমন, পা ঝাড়তেও পারছে না, ঠায় দাঁড়িয়ে রইল। ঝোঁক গেলে আবার বলল, থেমে যাও বেবি প্লিজ, ভয় লাগছে আমার। তোমাকে তো কোলে নিই না আমি। ইনফ্যাক্ট আজ অবধি কোনো বাচ্চাকে কোলে নেইনি। কি কিউট তুমি, যদি গলে পড়ে যাও আমার কোল থেকে। কাঁদে না বেবি প্লিজ। বাচ্চা থামলে তবেই তো। ওর কথা বোঝার মতো জ্ঞান নেই ছোট্ট ছানার। মেঘা মুখ মলিন করে ওয়াশরুমের দিকে তাকালো। শিলাদের বের হওয়ার নামই নেই। এতক্ষণে রৌদ্রের আগমন। ঘরে ঢুকে বিচলিত হয়ে বলল তড়িঘড়ি করে পা বাড়িয়ে, ইডিয়েট, রামিসা কখন থেকে কাঁদছে, থামাতে পারছিস না ওকে? মেঘা অসহায় চোখে যায়, অনুভূতিহীন অস্পষ্ট বলে, থামছে না তো। একটু থেমে আবার বলল কাপা স্বরে, আমার ভয় করছে, পড়ে যাবে ও, একটু কোলে নিন না। আপনি তো ওকে সামলাতে পারেন। কান্না থামিয়ে দিন প্লিজ। আপু ওয়াশরুমে গেছে, এক্ষুনি চলে আসবে, কাঁদছে ভীষণ। আপনি সামলে নিন না একটু। মেয়েটার এমন আদুরে ধরা গলায় রোজও কেমন করে তাকায়, তীক্ষ্ণ করে চোখ। নজর বোলায় মেঘার মুখশ্রীতে। অবয়ব কেমন তিরতিরিয়ে কাঁপছে। কোনো যেন হাসি পায় রোদ্রের। কপাল ভাঁজ নিয়েই খানিক হাসে। ঠোঁটের ভিড় জমানো হাসিটুকু ঠেলে ফেলে এ মুহূর্তে বাদ। এগিয়ে এসে হাত বাড়িয়ে দিয়ে কোমল স্বাভাবিক কণ্ঠে বলে, আমাকে দাও। মেঘা ঝলমলিয়ে ওঠে। ভয় ঠেলে তড়িঘড়ি করে বাচ্চাকে কোলে তুলে দিয়ে রৌদ্রের কোলে একগাল হেসে বলে, থ্যাংক ইউ। বাচ্চা সামলাতে পারিস না ইডিয়েট। মেঘা কানালো না, বরাবরের মতো রাখলো না, ইনোসেন্ট ফেস বানিয়ে বলল, আমি পারবো কি করে। রৌদ্র বিড়বিড়িয়ে আবার বলল আর চোখেছে, ইডিয়েট। পরিপ্রেক্ষিতে চোখ উল্টিয়ে একইভাবে বিড়বিড় করে মেঘা। রাইনো মুখ। সায়ানদের বাড়িতে হুড়োহুড়ি পড়েছে মেহমান নিয়ে। সব দিক বিবেচনা করে আগামী সোমবার বিয়ের 3 তারিখ ধার্য করা হলো। হাতে আছে মাঝে মোটে 5টা দিন। দুপক্ষের সম্মতিতে বিয়ের তারিখ ঠিক করা হয়েছে অক্টোবরের 17 তারিখ। শুভ্র এ বাড়িতে পৌঁছেছে বিকেলের পর, সন্ধ্যার আগে। ততক্ষণে ডেট ফিক্সড করা শেষ। ও তো গিয়ে সারপ্রাইজড। বড়রা ড্রয়িং রুমে বসে গল্পে মেতে আছেন। আদ্র নেই, সে বেরিয়েছে বাইরে কোথাও। বড়দের মাঝে থেকেই বা কি করবে। শুভ্র বাড়িতে ঢুকতেও ওকে নিয়ে তোড়জোড় শুরু। নতুন জামাই হিসেবে ওকে এখন থেকেই ট্রিট পাচ্ছে সে। অফিস থেকে ফিরেছে, ফ্রেশ হওয়ার প্রয়োজন আগে। সায়ান সবার আগে আলাদা করে ওকে টেনে নিয়ে
নিজের ঘরে গেছেন। ওর ঘরেই ফ্রেশ হয়ে নিল শুভ্র। ততক্ষণে নিচে থেকে সফট ড্রিঙ্কস পাঠিয়েছে সায়ানের মা, সায়রা বেগম। শুভ্র হাত মুখ মুছে বিছানার একপাশে বসল। ড্রাইং ড্রিঙ্কসের গ্লাস হাতে তুলে চুমুক বসিয়ে বলল, তোর বোন কোথায়? ফোনের দৃষ্টি গম্ভীর রেখে উত্তর করলো সায়ান, রুমে। ওকে একটু ছাদে উঠতে বল, ওর সাথে কথা আছে আমার। ছাদে কেন? তো ওর রুমে যেতে বলছিস? গেলে ক্ষতি কি? হাত থেকে গ্লাস নামালো শুভ্র। উঠে দাঁড়িয়ে শ্বাস ফেলে বলল, তোর বোন আজকাল অকওয়ার্ড ফিল করে আমাকে দেখলে। ইটস নর্মাল। ওকে তুই যেমন স্বাভাবিকভাবে ভেবে নিয়ে এসেছিস, ও তো কালও ও এতকাল এত এসেছিস এতকাল ও নিজেও ঠিক তেমন ভাবেই এসেছে তোকে নিয়ে। এখন সম্পর্ক বদলাচ্ছে। শুভ্র বেশি কিছু শুনতে চাইল না। সায়ান আরও কিছু বলার আগেই বাধা দিয়ে পা চালিয়ে বলল, বস, আমি আসছি ওর সাথে কথা বলে। বেরিয়ে গেল শুভ্র। দুটো ঘর পেরিয়ে করিডোরের ঘরটা মেহেরের। দরজায় নক করলো শুভ্র। সাড়া পাওয়া গেল না। দুবার নক করিয়ে নিজেই ঘরে ঢুকলো শক্তপর্ণে। দরজা চাপিয়ে এগিয়ে এদিক ওদিক চোখ বোলালো। রুম ফাঁকা, কেউ নেই। কপাল কুঁচকে ফেলল শুভ্র। চাওয়াচাওয়ি করার মাঝেই ওয়াশরুম থেকে বেরোলো মেহের। মুখোমুখি রুমের দরজার সামনে শুভ্রকে দেখে ভ্যাবাচাকা খায়। পরনে শাড়ির আঁচলটা খপ করে খামচে ধরে দ্রুত চোখ নামায় মেয়েটা। বিষম খেয়ে কেসে ওঠে। ওর দিকে সরু চোখে তাকায় শুভ্র। গাঢ় নীল রঙের একটি শাড়ি পরেছে মেয়েটা। আঁচলখানা খানিক এলোমেলো। তড়িঘড়ি করে আঁচল সামলে ঠিক করে নেয় মেহের। চোরা চোখে তুলে তাকায় এক পলক। সেভাবেই চোখাচোখি হতেই চোখ নামিয়ে তড়িতে। শুভ্র চোখ সরায় না, এক দৃষ্টিতে তাকিয়ে এগোয়। টেবিলের পাশে লম্বা সোফাটায় বসে, পা তুলে পায়ের ওপর রাখে। বলে, ওখানেই সঙের মতো দাঁড়িয়ে থাকবি নাকি এদিকে আসবি? নড়েচড়ে ওঠে মেহের। ঢোক গিলে মাথা নত করে একটু এগিয়ে এসে খাটের পাশে দাঁড়ালো জড়সড়ো হয়ে। শুভ্র ডাকলো, এদিকে আয়। মেহের কোনো রকম উচ্চারণ করে, কিছু বলবে? কাছে আয় বলছি। শঠান দাঁড়িয়ে থেকে একটু পর এগোয় মেহের। চোখ নামিয়ে সিটিয়ে দাঁড়ায় সোফার পাশে। শুভ্র পাশে ইশারা করে বলে, বস। অগত পাশে বসে 4 ফুট দূরত্ব রেখে। শুভ্র ওর জড়তা দেখে দুই দিকে মাথা নাড়ল। 4 ফুট দূরত্ব ঘুচে এক ধাক্কায় এগিয়ে আসলো মেহেরের দিকে। কাজ ঘেঁষে বসতেই ছিটকে দূরে সরতে চাইল মেহের। তবে জায়গা সংকুলান হওয়ার পারল না সরে যেতে। দম খিচে নিল। নিজের সাথে শুভ্রের সংস্পর্শ পেতেই শ্বাস রোধ হওয়ার দশা ওর। শুভ্রকে তো ও এখনো কমফোর্টলি ভাবতেই পারেনি। কেমন জড়িয়ে আসে সবটা। ওদের এঙ্গেজমেন্ট হয়েছিল আজ থেকে প্রায় 1 বছর 8 মাস আগে। তখন থেকে বিয়েটা ঝুলে আছে। এখন সেই ঝুলে থাকা বিয়েটা সম্পূর্ণ হবে। তবে বিয়েটা ঝুলিয়ে রেখে মনটা হয়নি। এতে করে শুভ্র মেহেরের সাথে জড়িয়েছে খানিকটা, অনেকটাই বলা চলে। দেখার দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন এসেছে। এই 1.5 বছরের অধিক সময় মেহেরকে খুঁটিয়ে খুঁটিয়ে অনুধাবন করেছে সে। আগে কখনো সেভাবে তাকানো হয়নি। বন্ধুর বোন হিসেবে নিজের বোনও বিবেচনা করে এসেছে বারবার। তবে আংটি বদলের পর থেকে বিবেচনায় পরিবর্তন এসেছে। এখন বউ ভাবতে ইচ্ছে করে এই মেয়েটাকে। মেয়ের দম খিঁচে রেখে লাল হয়ে গেছে। ফর্সা মুখটা রাঙা হয়ে উঠেছে। শুভ্র ওকে এভাবে ইতস্তত দেখে খানিক হাসল। একটু দূরত্ব বাড়িয়ে বসে বলল, শ্বাস নে গাধা, নয়তো মরবি। বিয়ে বাসরের আগে বউ হারিয়ে বিধবা হতে চাই না আমি। দূরত্ব পেয়ে হাঁক ছেড়ে মেয়েটা বুক ফুলিয়ে শ্বাস টেনে শুভ্র শুধায়, শাড়ি পরেছিস কেন? আম্মু পরতে বলেছিল। আমাকে দেখানোর জন্য নাকি আমার পরিবারকে দেখানোর জন্য? আচ্ছা বাদ দে। সুন্দর লাগছে শাড়িতে। আমাদের বিয়ের ডেটটা যেন কবে ঠিক হলো? 17 তারিখ। ও, তার মানে 17 তারিখের পর তুই আমার বউ হবি। হুম, আর আমি তোর হাজব্যান্ড। যদিও এটা আগে থেকেই ঠিক করা, এখন পরিপূর্ণভাবে শুধু আমাকে স্বামী হিসেবে মানতে পারবি তো? মেহের চোখ তুলে তাকালো। ইতস্ততা তুললো এক মুহূর্ত। না পারলে বিয়েটা আটকাবে নাকি? শুভ্র রাগলো, ধমকালো, শাট আপ। বেশি কথা বলতে বলেছি? লাজুক ছিলি, লাজুকই থাক। তোকে এভাবে লজ্জা পেতে দেখলে ভালোই লাগে। মেহেরের চোখ নামিয়ে
নীরবে মুখ বাঁকায়, ভেঙচি কেটে ক্ষীণ স্বরে বলে, কি বলবে বলো? যা বললাম তাই। লাইফ পার্টনার মানে বুঝিস নিশ্চয়ই? সেই লাইফ পার্টনারের স্থলে আমাকে বসাতে হবে কতদিন পর? বিড়বিড় করলো মেয়েটা। সে কবেই বসিয়ে ফেলেছি। শুভ্র না বুঝে শুধালো, শুনিনি। কিছু না। আমি কিন্তু তোর হাজবেন্ড হব, আর আমি আপনার বউ হব। তুই তোকারি বাদ দাও এবার। আর আমি তোমার বউ হব, তুই তোকারি বাদ দাও এবার। আকস্মিক কথায় ফিক করে হেসে উঠল শুভ্র। হাসি চেপে বলল, লজ্জা পা বেয়াদব। এভাবে সবসময় পাশ থাকবে। পাস যেভাবে, যেভাবে সবসময় পাস সেভাবে। মুখের উপর কথার সত্যি সত্যি লজ্জা পায় এবার। চিবুক ঠেকায়, গ্রীবায় ঠেকিয়ে মুখ আড়াল করে। শুভ্র পূর্ণ দৃষ্টিতে তাকালো। চিবুক গলায় ঠেকালো বিধায় রাঙা মুখটা দেখতে পারল না ঠিকভাবে। নিচু হয়ে ঝুঁকে থাকার চেষ্টা করে সে বলে কৌতুক স্বরে, বারে লজ্জা পেলে তোকে তো পুরোই লাল টমেটোর মতো লাগে। ভাইয়া, দরকারি কিছু বলার থাকলে বলো, নয়তো যাও তো এখান থেকে। ও হ্যালো, হুইজ ভাইয়া? সাইয়া বল গাধা। দুদিন পর বিয়ে হবে আর আমার আর তোর। আর দরকারি কথা এখন বলবো কেন? বলবো তো বিয়ের পর। এখন বলা শুরু করলে তোকে এখানে আর খুঁজে পাওয়া যাবে না। তুই যা লজ্জাবতী। মেহের আর পারে না। এই লোকটা জেনে বুঝে আরো বেশি লজ্জা দিচ্ছে ওকে। চলবে। আসবো ফিরে আবারও। পর্ব 12, সুরভি আক্তার। সন্ধ্যার পর বাড়িতে ফেরা থেকেই বৈঠক বসেছে। আজকের দিনটা শেষ। আজকের দিনটা বাদ দিলে হাতে মোট 4টা দিন থাকে। পঞ্চম দিন বিয়ে। যদিও ছেলে পক্ষ থেকে মেয়ের তুলনায় তোড়জোড় কম, তবুও পাল্লা সমান। কবির পরিবারের বড় ছেলের বিয়ে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান হবে সমতা রেখে। হাতে সময় কম থাকলেও খামতি থাকবে না কোনো কিছুতে। এতক্ষণে তোফায়েল কবির আর তসিফ কবির ড্রয়িং রুমে বসে আলোচনা করছিলেন এই নিয়ে। সবকিছু বাকি এখনো। শপিং হয়নি। কাল শপিংয়ে যাওয়াটা ফাইনাল হয়েছে শেষমেশ। একসাথে দুই পক্ষের শপিং হবে। সায়ান মেহেরকে নিয়ে আসবে ও বাড়ি থেকে। শপিংয়ের পর্ব শেষ হলে একটা ঝামেলা কমবে। রাত্রি এখন 12টার ঘর ছাড়িয়েছে। কবির পরিবারের 11টা হতে হতেই সবাই ঘুমিয়ে যায় সকলে। রুটিন পরিণত হয়েছে এটা। তবে এই রুটিন থেকে রৌদ্রের বহির্ভূত। সে তো মানে না এসব। আগে কখনো মানেনি। এখনও 12টায় ঢুলতে বাড়ি ফিরল সে। রুবিনা কবিরকে পরপর 2 দিন বলার পর আজ আর ছেলের জন্য জেগে থাকেনি। রোজু চাবি ঘুরিয়ে সদর দরজা খুলে ভেতরে ঢুকলো। ড্রয়িং রুমের লাইট জ্বলছে এখনো। লাইট নিভিয়ে ধূপধাপ পা ফেলে ওপরে উঠতে লাগলো সে। কোনো কাজ নেই তার, তবুও শরীর অবসন্ন। অযথা সারাটা দিন বাইরে কাটায়। নিজের প্রতিবিম্বটাকে কালো করে ফেলার সবার সামনে। বাড়িতে বসে বাধ্যতা দেখানোটা ওর কাছে বিব্রতকর। হঠাৎ এত বছর ফিরে এসে সবার অনুগত হতে চায় না সে। সে যে অপরিবর্তনীয়, তাই দেখাতে চায় সবাইকে। আর সেটাই দেখাচ্ছে। আজ তবু বাড়িতে ছিল সেই দুপুরের পর থেকে। সবাই ফেরার আগে আগে সন্ধ্যার পর আবার বাইরে গেছে। মদ খেয়েছে, চোখ জ্বলছে, নির্ভয়ে আসছে পুত্রযুগল। নিভিয়ে আসছে পত্রযুগল। শরীরখানা তপ্ত। কোনো রকমে করিডোরে পেরিয়ে ঘরে ঢুকলো রৌদ্র। গায়ে শার্টের বোতামগুলো হ্যাচকে টানে একে একে খুলল। শার্ট খুলে ছুঁড়ে মারলো মেঝেতে কোথাও। রুমের লাইট অফ। সুইচ বোর্ডে হাত ছুঁয়ে লাইট অন করলো। অলরেডি 2বার শাওয়ার নেওয়া হয়ে গেছে আজ। একবারে সকালে, অন্যবার দুপুরের বাড়িতে ফেরার পর। এখন আবার সোজা ওয়াশরুমের দিকে এগোলো রৌদ্র। শাওয়ার ছেড়ে নিচে দাঁড়ালো দেয়ালে হাত ঠেসে। অদ্ভুতভাবে ছটফট লাগছে। দুর্বেদ্য অনুভূতি কাজ করছে হৃৎপিণ্ডের দ্রুত বেগে লাফাচ্ছে কেমন। মদ গিলে তো শান্তি লাগে, আজ এমন অশান্ত লাগছে কেন? মিনিট 10 শাওয়ার নিচে থাকার পর সেখান থেকে সরে আসলো সে। ভেজা শরীরে ওয়াশরুম ছেড়ে ঘরে ঢুকলো। কাবার্ড খুলে জলদি একটা ট্রাউজার বের করে চেঞ্জ করে নিল। মিররের সামনে দাঁড়ালো অতঃপর। চোখ দুটো বীভৎস লাল হয়ে আছে।
শ্যামলা বর্ণের শরীর ফ্যাকাশে দেখাচ্ছে, বেশি ভেজেনি। তবুও রৌদ্র নিজেকে খুঁটিয়ে দেখল। হাত বাড়িয়ে চেয়ারের ওপর থেকে টাওয়াল নিয়ে শরীর মুছল, মাথাটা মুছল আধো আধো। ভেজা চুল লেপ্টে আছে কপালে, সেগুলো ঠিকমতো মোছার চেষ্টা করলো না। উদ্দাম শরীরখানা স্পষ্ট ভেসে উঠল মিররে। প্রথমেই রোজের নজর পড়ল নিজের গলার নিকট, কালো একটা ট্যাটু করা গলার নিচটায়। ট্যাটুর ডিজাইন ভিন্ন, অদ্ভুত, একটা অদ্ভুত বলা চলে। রোজো আপনা আপনি হাত তুলল নিজের গলায়, ট্যাটুর উপর এক আঙুলের স্লাইড করলো। কিভাবে এটা করেছিল কে জানে। মাথায় ভূত চড়ে মাঝে মাঝে দৃষ্টি ফিরল রোজের। ওষ্ঠ বাঁকিয়ে শীতল কণ্ঠে বিড়বিড় করল নিচের দিকে দৃষ্টি রেখে, দ্য ফার্স্ট টোকেন অফ হেইট ফ্রম মাই সানি। টাওয়ালটা সোফায় ছুঁড়ে মারল। দাঁড়িয়ে থেকে মাথা নাড়িয়ে খানিক চোখ বুজে রেখে ধপ করে উবু হয়ে শুয়ে পড়ল বিছানায়। চার হাত পা চারদিকে মেলে দিল। মাথাটা ভীষণ ভার লাগছে, বমি আসছে। ড্রিঙ্ক করা জিয়াদা হয়ে গেছে আজ। আরাম লাগলো না রোজের, স্বস্তি লাগলো না ঠিক। কেমন ধকধক করছে হৃৎপিণ্ড, অস্থিরতা লাগছে। নিজের অনুভূতি নিজেই ঠাউর করতে পারছে না সে, চোখ বুজে রাখতে পারল না। ছটফট তৃষ্ণায় উঠে বসলো। বিছানা থেকে নেমে এক গ্লাস পানি খেলো ঠকঠক করে। কি একটা ভেবে দ্রুত কদম ছাড়লো, ঘর ছাড়লো। দ্রুত কদমে ঘর ছাড়লো। যেভাবে এসে থামলো মেঘা আর সাফার ঘরের সামনে। হাত মুঠো করে নিজেকে সংযত করতে গিয়ে পারল না, দরজা ঠেলে ভিতরে ঢুকলো। বিরক্ত হলো রোজও। এই মেয়েকে বলেছিল দরজা খুলে ঘুমাতে, শোনে না কেন এই মেয়ে ওর কথা। আর একটু জোরে খাটিয়ে দরজাটা চাপ প্রয়োগ করতেই কাঙ্ক্ষিত দরজাটা খানা খুলে গেল। ছিটকিনি লাগানো ছিল না, চাপানো ছিল শক্ত করে। দরজা খুলতেই বিরক্ত উধাও হলো রোদ্রে। ঠোঁট ভিজালো জিভে। করিডর এদিক থেকে ওদিক তাকিয়ে দ্রুত ঘরে ঢুকলো। ফের দরজা চাপিয়ে দিল। ঘরে একটা হলদে ড্রিম লাইট জ্বলছে। দুটো মানবী ঘুমাচ্ছে বেঘরে। এক পলক দেখেই চোখ সংযত করলো রৌদ্র। অবয়ব দেখে কাঙ্ক্ষিত ওজনকে চিনতে ভুল করলো না। ডান পাশে মেঘা শুয়েছে। রৌদ্র নিঃশব্দে পা বাড়ালো ডান দিকে দিয়ে মেঘার পাশে গিয়ে থামলো। হাঁটু মুড়ে বসে পড়লো মেঝেতে। ডান পাশে কাত হয়ে ঘুমিয়ে আছে। হলদে আলোয় পূর্ণ মুখশ্রী স্পষ্ট বোঝা যাচ্ছে। ফর্সা ভাবটা কমে হলদেটে লাগছে। রৌদ্র এতক্ষণে দীর্ঘশ্বাস ফেলল। অস্থিরতা জমল বিধায় তপ্ত শ্বাস ফেলল। অস্থিরতা কমল বিধায় তৃপ্তি হলো শ্বাস। সেকেন্ড কয়েক চোখ বুজে রেখে চোখ খুলল। মেঘার মুখে দিকে তাকিয়ে বলল নিভু নিভু স্বরে, গুড জব এমপি। দরজা খুলে রেখেছিস আমার কথায়, ব্যাপারটা ভালো লাগলো। আই অ্যাম ইমপ্রেস। একটু থামল, ওষ্ঠপুটে দাঁত বসিয়ে ভাবুক হয়ে শুধালো নিজেই নিজেকে, রিয়েলি আই এম ইমপ্রেসড। নীরব রইল কিছুক্ষণ। বিছানার ধারে মাথা এলিয়ে দিল মেঘার মুখ বরাবর। সিলিং ফ্যান ঘুরছে, এসি অফ। বিরক্ত হয়ে বেডসাইড টেবিল থেকে রিমোট তুলে এসি অন করলো রোজ। অতঃপর ফের মাথা এলিয়ে দিল। ফ্যানের বাতাসে মেয়েটার বেনি থেকে ছুটে আসা কিছু চুল গুলো উড়ছে, মুখে বাড়ি খেয়ে আবারও উড়ে উড়ে যাচ্ছে। একেই রুমে আলো কম, ক্ষীণ আলোতে এই মেয়েটাকে দেখে শান্তি মিলছে না। তার উপর এই চুলগুলো দেখার মাঝে বড্ড ডিস্টার্ব করছে। রোজও মুখে সূচক শব্দ উচ্চারণ করলো। কপালে বিরক্তির ভাঁজ ফেলে হাত বাড়িয়ে দিল মেঘার দিকে। বাম হাতের তর্জনী দ্বারা অতি আলগুছে খুব শব্দবর্ণে বেবি চুলগুলোকে অবাধ্যতা রুখলো। খুব সাবধানে কানের পাশে গুজে দিল চুলগুলো। তড়িতে হাত সরিয়ে নিল আবার। খুব কাছে থাকায় ঘুমন্ত মেঘার গরম শ্বাসের তোপ মাঝে মাঝে টের পাচ্ছে সে। ভারী শ্বাসেই মেয়েটার ঘুমের গভীরতা আন্দাজ করতে পারছে। 11টায় ঘুমায়, এখন প্রায় 1টা বাজতে চলল। বেজেও গেছে হয়তো। এই 2 ঘন্টার ঘুমের অনেকটাই অতলে তলিয়ে গেছে এই মেয়ে। রোজ চেয়ে বিড়বিড় করলো, কি করলি রে তুই? তোকে দেখে শান্তি লাগছে কেন আমার এখন? এতক্ষণ তো অশান্তিতে মরছিলাম, ছটফট লাগছিল সাংঘাতিক। এখন তোকে দেখার পর এতটা শান্তি কোথায় পেলাম? দমে গেল কেন ছটফটানি? ভেবেছিলাম তুই আমার অসুখের কারণ হবি। এখন তো দেখি শান্তির অন্তরায় এসে দাঁড়ালি। কি আছে তোর মাঝে যে এভাবে প্রশান্তি দিচ্ছে আমায়? প্রশান্তি দিয়েও এভাবে কিভাবে জ্বালাচ্ছিস আমায়?
এ কেমন জ্বলন? এখানে যেখানে এতটা প্রশান্তিতে থেকে জ্বলছি আমি। এই কয়দিনে রুটপিক কবির রোজের মাথা কিনে নিলি তুই। আশকারা তো দিসনি। তাহলে এতটা লাই পেল কি করে এই অবাধ্য মন? অবাধ্য আমিটাকে আরো বেশি অবাধ্য করে দিলি। আমি তো অবাধ্য, বেপরোয়া। তাহলে কেন বেপরোয়া আসছে তোর প্রতি? তাহলে কেন পরোয়া আসছে তোর প্রতি? তোর প্রতি নিজের মনটা অবাধ্য হচ্ছে কোন দিনকে দিন। তোকে তো চিনি না আমি। এই কদিন ধরে দেখছি। এখন এতটা টানছে চিনতে ইচ্ছে করছে কেন তোকে? কে তুই বলতো? কি করলি আমায়? কেন এক লাফাঙ্গা বললো হালাল সম্পর্কে নাকি টান থাকে? কিসের টান ফিল করছি তোর প্রতি আমি? হালাল সম্পর্কের টান? হোয়াট দ্য ফাক? বিয়েটা কোনো হালাল বিয়ে ছিল না। আমার ভুল ছিল ওটা। আমি মানি না তোকে। তাহলে কেন এত টানছিস আমায়? অবাধ্য পিছুটান কেন তৈরি করছিস তোর প্রতি? আমি তো চলে যাব। এখানে থাকতে আসিনি আমি। তোকে না দেখে এভাবে এক মুহূর্তে ছটফটানি তড়পাচ্ছি, তাহলে সেই অদূরে গেলে থাকবো কি করে? তুই বিহনে? এই কদিনে পাগল বানালি আমায়। কেন বলতো? কেন এ বাড়িতে থেকে গেলি তুই? তুই এ বাড়িতে আছিস জানলে আমি কিছুতেই আসতাম না। এখানে ট্রাস্ট মি। এখন যেহেতু থেকেই গেছিস আর আমিও এসে গেছি, এখন আর তোকে ফেলে যাব না। আমি এটাও শুনে নে, ওই আদ্রের কাছে তোকে রেখে আমি আর কিছুতেই যাব না। তোর খুব ভাব জমেছে ওর সাথে। হিডিয়েট। তোর ভাব অ- অভাবে ট্রান্সফার করব আমি। মিলিয়ে নিস। প্রথম দিক নরম হলেও শেষ পর্যায়ে আসতে আসতে কঠোর ভঙ্গিতে কথাগুলো শেষ করলো রৌদ্র। এতগুলো কথা বলার পর ফোঁস করে শ্বাস ফেললো। আচানক চোখ দুটো কিচমিচ করে উঠল। হলদে আলোয় দৃষ্টি পড়ল মেঘার গ্রীবার নিকট। অর্ধ উন্মুক্ত গলায় সেই একখানা চেইন চিকচিক করছে, ঝুলছে। ড্রিমলাইটের রিফ্লেকশনে ক্ষণে ক্ষণে চমক ছড়াচ্ছে। চকচকে হয়ে ঝিলমিল করে নিজ দখলদারিত্ব, আধিপত্য দেখাচ্ছে। জ্বলছে যেন রৌদ্রকে দেখিয়ে দেখিয়ে। হয়তো বোঝাতে চাইছে রৌদ্রের আগে তার আধিপত্যের বিশালতা। চোখ শুরু করলো রৌদ্র। পূর্ণ দৃষ্টিতে তাকালো। সেদিনের ন্যায় আজকেও অসহ্য লাগছে এটাকে। মস্তিষ্কের রাগ বাড়লো ভীষণ। চোয়াল শক্ত করে খিসলো রৌদ্র। হিসিয়ে বলল, শি ইজ মাই সানি। হার এন্টাইনিং বিং উইল বিং অনলি টু মি। ওর সম্পূর্ণ শরীরে শুধু আমার আর আমারই আধিপত্য থাকবে। যতক্ষণ না আমি আধিপত্য বিস্তার করব, ততক্ষণ ওর সংস্পর্শে কাউকে সহ্য করব না। ওর উপর একটা উৎকট জিনিসকেও সহ্য করব না। এই রুডবিক কবির রোজ। আর তুই কে যে তোকে সহ্য করব আমি? ফাক হ্যাং অ্যারাউন্ড হার নেক লং এনাফ। ফ্রম টুডে অনওয়ার্ডস ইউ আর ডিসমিস। সকাল হতে না হতেই হুটোপুটি পড়েছে। ইনভাইটেশন শুরু হয়ে গেছে অলরেডি। ছেলেমেয়েরা শপিংয়ে যাবে দুপুরের পর। সকালের ব্রেকফাস্ট টেবিলের আরও এক দফা তর্ক বিতর্ক হয়েছে। সাফা হাঁটতে পারছে না এখনো, পারছে একটু একটু, তবে শরীরের সম্পূর্ণ ভার পায়ে ছাড়তে পারছে না। খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে, নতুবা লাফিয়ে লাফিয়ে। যদিও কষ্ট হচ্ছে তবুও কষ্ট প্রকাশ করছে না। করলেই সবাই খিল ধরিয়ে বসিয়ে রাখবে ওকে, নড়তে চড়তে দেবে না। সবাই আজ শপিংয়ে যাবে। ও কি এভাবে খোড়া হয়ে বাড়িতে বসে থাকবে নাকি? কিছুতেই না। ও নিজেকে যথেষ্ট সুস্থ দাবি করছে। বাজে এখন 10টার কাছাকাছি। ব্রেকফাস্টের পর থেকেই মেঘা, সিরাত আর সাফাল লিস্ট করতে বসেছে। কোন কিছু কিনতে গেলেই সবটা ঘুরিয়ে যায়, হারিয়ে যায় খেয়াল। উপস্থিত সময়ে যাতে সব কিছু এলোমেলো না হয়ে যায়, তাই খাতা কলম নিয়ে বসেছে ওরা। এক্ষুনি ভেবেচিন্তে সবটা লিস্ট করে রাখলে পরে শুধু কেনা হবে, তখন আর কিছু ভাবতে হবে না। লিস্ট মাফিক একে একে গুছিয়ে কেনা যাবে সবটা। মোটামুটি লিস্ট করা ডান। এখন আবার খুঁটিয়ে খুঁটিয়ে দেখা যাচ্ছে কিছু বাদ পড়লো কিনা তো। সাফা চেঁচিয়ে বিচলিত হলো। মেঘা, আমার নেল পলিশের নাম লিখেছিস? ওটা বাদ পড়েনি তো আবার? বাদ পড়লে লিখে ফেল। লিখবি ব্রাউন কালার নেল পলিশ। আমার ড্রেসের সাথে ম্যাচ করে ব্রাউন নেল পলিশ কিনবো আমি। যদি ভুলে যাই তাহলে কেনা হবে না। তুই এটাও লেখ। মেঘা আর সিরাত নিজেদের দিকে চাওয়াচাই করলো।
ঠোঁট চেপে হাসি সংবরণ করলো সিরাত। মেঘাকে ইশারা করে বলল এটাও লিখতে, নয়তো এই মেয়ে ছাড়বে না। আজ বৃহস্পতিবার, আদ্রের ক্লাস ছিল না ভার্সিটিতে, তাই সে যায়নি। আর বিয়ের এই হাঙ্গামায় মেঘা আর সাফাও যাবে না। এ কদিন ছুটি নেওয়া হয়েছে ইতিমধ্যে। আদ্র নিচে নামলো এতক্ষণে। সাফার পাশে সোফায় বসতে বসতে বলল, লিস্ট হলো তোমাদের? তাড়াতাড়ি করো, একটু তাড়াতাড়ি বেরোতে হবে। অনেক কিছু তো কিনতে হবে, সময় সংকুলন হবে দেরি হয়ে গেলে। 10টা পেরিয়ে গেছে অলরেডি, 12টার দিকে বেরোবো। সিরাতের দিকে তাকিয়ে আবার বলল, তুমি যাবে আপু? অসহায় কণ্ঠে নিজের কোলের রামিসাকে দেখিয়ে উত্তর করলো সিরাত। এই ড্যান্ডি ব্যাগকে নিয়ে আমি যাব কি করে? তোরা যা, শুভ্রের বিয়ের শপিং না হয় বাদ দিলাম, তোর বিয়ের শপিংটা আমি নিজে হাতে করব। আচ্ছা বল, কে কে যাচ্ছিস তোরা? আজও খানিক হেসে কিছু বলার আগে সাফা বলল হাত উঁচিয়ে, আমি যাচ্ছি। মুহূর্তে কপাল কুঁচকে তাকালো আদ্র, বলল ভার গলায়, তুই যাবি মানে? কোথাও যাবি তুই? কেন, শপিংয়ে? পায়ের অবস্থা দেখেছিস? এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে হাঁটলে নিয়ে যেতে পারবো না তোকে। এ, আমি কি তোমার সাথে যাব নাকি? আমি যাব আমার ভাইয়ার সাথে। আমার ভাইয়ের বিয়ের শপিংয়ে আমি যাব। তোমার বিয়ের কথা তো বাদ দিলাম, এই জন্মে তুমি বিয়ে করবে কিনা কে জানে। তোমার বিয়ে আমার তোমার বিয়ে আসতে আসতে আমারই বিয়ে হয়ে যাবে। তোমার বিয়ের শপিংয়ে তো যেতে পারবো না আমি, তাই আমি আমার ভাইয়ের বিয়ের শপিংয়ে যাব। তুমি কে আমায় বাধা দেওয়ার? আদ্র চোখ পাকিয়ে তাকালো। সাফা ভেঙচি কাটলো বিপরীতে, চোখ উল্চিয়ে নির্ভয় বলল, আমাকে দেখবে না এভাবে। তোমাকে ভয় পাই আমি? টুকটুকির বাচ্চা, থাপ্পড় খাবি বলে দিলাম। আজও ভাইয়ার বাচ্চা, আজ শুধু থাপ্পড় মেরে দেখাও, তোমার বাপকে বিচার দেবো আমি। মেঘা আর সিরাত ফিক করে হেসে ওঠে। রোজও নিচে নামছে, পায়ের শব্দে সিরাত তাকালো সিঁড়ির দিকে। আজও এখনো বেরোয়নি রৌদ্র, এখন হয়তো বেরোবে। পকেটে হাত গুজে হাত টান টান করে, বুক টান টান করে সিঁড়ি বেয়ে নামছে সে। নামতে নামতে সবাইকে এক পলক করে দেখলো। নির্বিকার কোনো কথা না বলে সদর দিকে এগোতে এগোতেই ডাকলো সিরাত, রৌদ্র। এক মুহূর্ত থেমে উত্তর করলো রৌদ্র, হ্যাঁ আপু। বেরোচ্ছিস এখন? তুই যাবি না শপিংয়ে? না, সবাই তো যাচ্ছে, আমি রামিসাকে নিয়ে যেতে পারছি না, আমার মনেও যাচ্ছে না। তুই না হয় ওদের সাথে যা, তাহলে ওদের একটু রেহাই হবে। আর এমনিতেও যত কতদিন হলো তোরা একসাথে কোথাও যাস না, একসাথে হোস না তোরা, এই সুযোগে একসাথে একটু সময় পার করতে পারবি। সৌদ্র এক পলক বাঁকা চোখে নিজের যমজ ভাইয়ের দিকে তাকায়, গম্ভীরতা দেখিয়ে বলে, যাব না আমি। ফের পা বাড়িতে গেলে সিরাত আকস্মিক বলল, মেঘাও যাচ্ছে? টুকটুকি, আদ্র, শুভ্র, এরা চারটে যাচ্ছে শুধু। তুই তো বেকার বাইরেই যাচ্ছিস, ওদের সাথে গেলে কি রাজকার্য মিস হবে তোর? সহসা থমকালো রুদ্র, অধিক পরিমাণে মুখ কুঁচকে পিছু ফিরল, পা বিপরীতে ঘুরিয়ে বলল, জোর করছো কেন আমায়? বললাম তো যাব না। সিরাতের আগুনে ঘি ঢালা শেষ। মেঘার নামটা যথেষ্ট ছিল এবার রৌদ্রের প্রতিক্রিয়া দেখার জন্য। ঘাড় উঁচিয়ে দায়সারা করে বলল, তো যাস না, জোর করবো না। রৌদ্র কিরমির করলো, কিরমির করে ঠায় দাঁড়িয়ে রয়। সামনেও এগোতে পারে না, আবার পেছোতেও পেছোতে পারছে না। আদ্র এতক্ষণে মেঘাকে খেয়াল করলো। পৃষ্ঠার ভাঁজে কলম চালিয়ে আঁকিবুকি করছে মেঘা, সেখানে মনোযোগী প্রমাণ করার চেষ্টা করছে নিজেকে। আদ্র নিঃশব্দে দুদিকে মাথা নাড়ায়। পরক্ষণে মেঘার দিকে কিছু একটা খেয়াল হতে কপাল কুঁচকে আসে আপনা আপনি। নিজের ধারণাকে স্বাভাবিক রেখে সন্দিহান হয়ে কপাল গুজায় প্রশ্ন করে আদ্র, মেঘা, তোর গলায় চেন কোথায়? মেঘা থতমত বুঝলো না, প্রথমত বুঝলো না, সহসা তাকিয়ে অস্পষ্ট স্বরে বলল, হ্যাঁ ভাইয়া, তোর চেন? চেন কোথায়, খুলে রেখেছিস? মুহূর্তেই ধক করে উঠল মেঘা, দ্রুত নিজের গলায় হাত রেখে খুব আঙ্কিত গচ্ছিত জিনিসটাকে উপস্থিত গলায় না পেয়ে ছাত করে ওঠে মেঘা, ধরফুরিয়ে নড়ে চড়ে ওঠে। বক্ষস্থল কেঁপে ওঠে মেয়েটার। পর মুহূর্তে মুখশ্রীতে ভয়ার্ত ভাব ফেলে সিরাত এতক্ষণে উঠে লক্ষ্য করলো, আর সাফাও। সিরাতও একই প্রশ্ন করলো, কি হলো মেঘা, চেন খুলে রেখেছিস? মেঘা কেমন তরতরিয়ে কাঁপে। রৌদ্র রুদ্ধ গলায় বলে অস্থির হয়ে, আপু, আপু আমার চেন। এটুকুনো বলে উঠে দাঁড়ায় মেঘা, ছটফটিয়ে তড়ি মেরে এলোমেলো পায়ে ওপরের দিকে ছুট লাগায়। পেছনে কেউ কিচ্ছু বলছিল না। আদ্র সচকিত ডাকলো, মেঘ, কি হলো? আদ্র, দেখ না কি হলো, এভাবে ছুটছে কেন? সিরাতের কথায় এবার আদ্র উঠে দাঁড়ায়। খুব একটা প্রতিক্রিয়া না দেখিয়ে ধীরে উঠতে লাগলো ওপরে।
এদিকে হাত মুঠো করে নেয় রুদ্র। বাকিটা বুঝলো না কিছুই, শুধু একটা কথাই বুঝলো, কানে বাজলো আদ্রের কথাটা, তোর গলায় চেন কোথায়। মেঘা ঘরে উঠছে এক নিমিষেই, আদ্র পেছন পেছন উঠল। ঘরে গিয়ে অবস্থা বেগতিক দেখে তাজ্জব বলল সে। পুরো ঘর এর মধ্যে এলোমেলো, বাড়ির ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে মেঝেতে, বেডশিটটাও ছিটকে পড়ে আছে একপাশে, টেবিলের ওপরের ফুলদানিটা উল্টো পড়ে আছে, ড্রেসিং টেবিলের ওপরের মেয়েলি সাজসজ্জা জিনিসগুলোর সব মেঝেতে ছড়ানো ছিটানো। মেঘার অবস্থা হন্তদন্ত। যেভাবেই ওয়াশরুম থেকে বেরিয়ে আসলো, কিছু খুঁজছে হন্যে হয়ে, কাঁদছেও, খোপা খুলে চুলগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়েছে পিঠ ছাপিয়ে, এলোমেলো হয়ে এদিক ওদিক সব কিছু ঘাটছে মেঘা। আদ্র সবটা দেখে নিজেকে সামনে ডাকলো, মেঘ, কি করছিস এসব, কি হয়েছে? মেঘা চকিতে যায়, দৃষ্টি ঝাপসা হয়ে আসে ওর। ঝাপসাকে আদ্র ঝাপসা চোখে দেখে আদ্রকে, ছুটে এসে আদ্রর কাছে আদ্রের এক বাহু আঁকড়ে ধরে কোনো রকমে থেমে থেমে বলে ভেজা গলায়, ভাইয়া আমার চেন, আমার চেন কোথায়? আদ্র না বুঝে বলে, চেন কোথায় মানে? কোথায় রেখেছিস, খুলে রাখিসনি তুই? মেঘা ওষ্ঠ উল্টে দুদিকে মাথা নাড়ায়, এ পর্যায়ে চোখ চাপিয়ে গালে চুপ করে পানি ঝরতে লাগে কয়েক ফোঁটা। ছ্যাদ করে ওঠে আদ্র, গাল বেয়ে চোখ গাল গোল গোল করে তাকায় অধীরে। মেঘা কান্না চেপে মেঘা বলে কান্না চেপে থেমে থেমে, আমি চেন খুলিনি ভাইয়া, গলাতেই ছিল, কিন্তু এখন এখন কোথায় আমি জানি না, আমার গলা থেকে খুলিনি ওটা। তুমি তো জানো আমি ওটা কাজ ছাড়া করি না, কোনো দিন খুলিনি গলা থেকে। আর আজ আমি জানি না কোথায়, ঘরে কোথাও নেই, ওয়াশরুমেও নেই। ওটা আমাকে খুঁজে এনে দাও ভাইয়া, প্লিজ খুঁজে এনে দাও। আমি ওটা হারিয়ে ফেলেছি ভাইয়া, তুমি প্লিজ খুঁজে এনে দাও। ওটা ছাড়া আমার কাছে আর কিচ্ছু নেই, কিচ্ছু না। আমার আম্মুর শেষ স্মৃতি ওটা ভাইয়া, আমার ওটাও হারিয়ে ফেললাম। প্লিজ ভাইয়া আমাকে এটা ফিরিয়ে এনে দাও, আমি এটা হারাতে চাই না ভাইয়া, প্লিজ খুঁজে এনে দাও। ওষ্ঠ ভেঙে ফুপিয়ে কেঁদে উঠছে মেয়েটা। ওর মায়ের রেখে যাওয়ার শেষ স্মৃতি ছিল ওটা, যা আজ অব্দি এক মুহূর্তের জন্যও কাছছাড়া করেনি সে, সর্বদা কাছে রেখেছে, গলার থেকে খোলেনি কখনো। ওটা কাছে এই চেনের মূল্য কতটা, ওর কাছে এই চেনের মূল্য কতটা, তাই এই বাড়ির লোক হাড়ে হাড়ে জানে। মেয়েটাকে এভাবে ঠোঁট ভেঙে কাঁদতে দেখে বিচলিত হয় আদ্র। এমন কিছু হবে তার ধারণাতেও ছিল না। আদ্র তৎক্ষণাৎ মেঘাকে সামলে নিতে বলে, মেঘপুরি, এই তাকা আমার দিকে, কাঁদছিস কেন পাগল? তোর চেন হারায়নি, তুই ঠিক মতো খুঁজেছিস, এভাবে সব এলোমেলো করে খুঁজলে পাবি? থাম একটু, শান্ত হ, আমি খুঁজে এনে দেবো তোকে। তুই তো কাল থেকে বাড়িতেই ছিলি, কোথাও যাসনি, চেন হারালে বাড়িতেই হারিয়েছে, হয়তো খুলে পড়ে গেছে কোথাও, খুঁজলে ঠিক খুঁজে পাওয়া যাবে দেখিস। আমি খুঁজবো, দাঁড়া। কোথায় কোথায় গেছিলি বল আমায়, ছাদে গেছিলি, আমি ছাদে গিয়ে খুঁজবো? মেঘা ধরফড়িয়ে ওঠে, মুচড়ে ওঠে ভেতরটা। ও যে বজ্র নরম, যতটা কঠোর দেখায় নিজেকে, তার থেকেও হাজার গুণ নরম সে। ওর কাছে আম্মুর একমাত্র শেষ স্মৃতি ছিল ওটা। আব্বুর তো রেখে যাওয়ার কোনো স্মৃতি নেই, আজও আম্মুর রেখে যাওয়ার স্মৃতিটা হারিয়ে ফেললো। ওটা ভাবতেই কেমন কান্না আসছে ঢুকরে। আজ ওকে সামলে রেখে উঠল ছাদে। ঠিকমতো দাঁড়িয়ে থাকতে না পেরে পিছিয়ে গিয়ে টেবিলের সাথে ধাক্কা খেলো মেঘা, হেলান দিয়ে পড়লো টেবিলে। খালি পায়ে খালি ঘর পেয়ে ওষ্ঠ উল্টে শব্দ করে ফিকরে কেঁদে উঠল এবেলায়। গাল গড়িয়ে টপ টপ অঝোর পানি ঝরছে, ঝাপসা দেখছে চোখে। হাত তুলে গালে পানিটুকু মোছার আগে হ্যাঁচকা টানে মেঘাকে পিছু ফিরল কেউ। আকস্মিক নিজেকে সামলে দাঁড়ানোর আগে ঠাস করে সপাটে একটা দাপুড়ে চড় আছড়ে পড়ল মেয়েটার নরম গালে। মেঘার টান সামলাতে না পেরে ছিটকে পড়ল মেঝেতে। এবারও নিজেকে সামলে নেওয়ার আগে আবারও কেউ হ্যাঁচকা টানে তুলে দাঁড় করালো। মাথা চক্কর দিয়ে উঠল মেঘার। ব্যথার তোপে আরও কয়েক ফোঁটা নোনা জল যোগ হলো চোখের কার্নিশে। ঝাপসা চোখ মেলতেই রোজের খ্যাপাটে মুখশ্রীর সম্মুখীন হলো মেঘা। কিছু না বুঝে রক্তিম চোখে চেয়ে বিকট আওয়াজে গর্জে উঠল রৌদ্র, ইউ বাস্টার্ড! গাল চুলকাচ্ছিল আমার হাতে থাপ্পড় খাওয়ার জন্য, ইডিয়েট! ওনা কোথায় তোর শরীরে? পরপুরুষ তোর গলার নজর দেবে কেন বল আমায়? ফাকিং উইমেন, মেরে ফেলবো তোকে আমি। মেঘা চমকায়, অনার্গল পানি গড়ায় চোখ থেকে, ঝিঝি করে মাথা সহ পুরো শরীরে। দাপুটে থাপ্পড়ের জোরে পুরো শরীর ঝিমঝিমিয়ে ওঠে। রোজ ওকে দেখে পানি থেকে যে
রোজো ওর চোখের পানি দেখে আসল হেতু না জেনে ওকে টেনে হিঁচড়ে আনে নিজের কাছে। দাঁত পিষে আবার চিবিয়ে বলে, স্টুপিড, কাঁদছিস কেন এখন? খুব লেগেছে আমার হাতে থাপ্পড়? আমারও লেগেছে। যখন ও তোর গলার দিকে তাকিয়েছে তখন লেগেছে আমার। এখনটায় লাগছে বুঝলি? তর্জনী দিয়ে নিচের বুকের দিকে তাক করলো রুদ্র। আরো বলল, কেন তাকাবে? কেউ তোর দিকে তোর দিকে তাকিয়েছে। তোর গলার দিকে কেন তাকাবে বল? ঢেকে রাখতে পারিস না নিজের সৌন্দর্য? সবাইকে বিলিয়ে বেড়াস? ইডিয়েট গার্ল! আমার জিনিসে শুধু আমার, বুঝলি? কারো দৃষ্টি পড়বে না আমার জিনিসের উপর, কোনো ইঞ্চিতে না। ওড়না কোথায় তোর? হ্যাঁ, আলমারিতে। চল। মেঘাকে টেনে আলমারির কাছে নিয়ে এগোয় রুদ্র। ঠাস করে আলমারি খুলে সব জামাকাপড় এলোমেলো করে একটা ওড়না খুঁজে বের করে। মেঘাকে ছেড়ে এক মুহূর্তেও সেটা গায়ে পেঁচিয়ে দেয় ওর। মেঘা হতবাক হতে পারল না শুধু, ঝাপসা চোখে অনুভূতিহীন কিং কর্তব্য বিমূঢ় দেখেই গেল সবটা। চোখের নোনা জল গলে মিশতেই গালে মিশতেই জ্বলে উঠল কপলখানা। দাঁত চেপে সহ্য করল মেঘা। রোজো ওড়নাটা পেঁচিয়ে দিয়ে ফের মেয়েটার চোখের দিকে তাকালো। ভেজা চোখে আর গালের অবস্থা দেখে কাঁপল পুরুষের দুচোখ। লাল টুকটুকে হয়ে আছে শুভ্র গালখানা। রোজো চোয়াল শক্ত করে হাত দুটো মুঠো করে আঙুল তুলে বলে, আজ থেকে যদি এভাবে না থাকিস তাহলে একটা থাপ্পড়ের জায়গায় আরো 10টা থাপ্পড় খাবি আমার হাতে। কাঁদছিস কেন এখন? খুব লেগেছে? লাগার জন্যই মেরেছি তোকে। একবার বললে দ্বিতীয়বার আর ভুল করার সাহস পাবি না। কথাটা যেন মাথায় থাকে। কাঁদ এখন একটু। যত খুশি তত কাঁদ, এটাই তোর শাস্তি। কথা শেষ করে এক মুহূর্ত অপেক্ষা করলো না। যেভাবে গটগটিয়ে এসেছিল সেভাবেই বেরোলো। রেখে গেল নিস্তেজ মেঘাকে। মেয়েটা জড় বস্তুর ন্যায় নড়বড়ে হয়ে দাঁড়িয়ে আছে। দরজার নিকট রোজো মুখোমুখি হয় শাহিনা কবির আর সিরাতের। রোজোকে পাশ কাটিয়ে হন্তদন্ত হয়ে ঘরে ঢুকলো শাহিনা কবির। মেঘার দিকে এগিয়ে মেঘাকে নিজের দিকে ফেরালেন। মেয়েটার ভরার চোখে জড়ো হয়ে দেখে আঁতকে উঠলেন। মেঘা, এ কি মা, কাঁদছিস কেন এভাবে? চেন হারিয়ে গেছে তাই? কেন, খুঁজে পাওয়া যাবে তো? কাঁদিস না তুই, আজও খুঁজছে ওটা। ড্রয়িং রুমে রুবিনা দেখছে। হারাবে না তোর মায়ের স্মৃতি, ঠিক খুঁজে পাওয়া যাবে দেখিস। রৌদ্র থমকেছে খানিক আগে। কথাগুলো কোনো ঘরে প্রবেশ করার মাত্রই কপাল গুটিয়ে আরো বেশি থমকালো, শিথিল হলো। বুঝলো না বিষয়টা। চেন হারিয়েছে দেখে এ মেয়েটা কাঁদছে, নাকি ওর কাছে থাপ্পড় খেয়ে? সিরাত কিছুটা আন্দাজ করে রৌদ্রকে টপকে ঘরে ঢুকলো। মেঘাকে নিজের দিকে ফিরিয়ে দেখা মাত্রই আঁতকে উঠল সেও। মেঝের দিকে দৃষ্টি গেড়ে নিঃশব্দে চোখের পানি ছাড়ছে মেঘা। গাল টকটকে লাল, আঙুলের দাগ ফুটে উঠেছে। সবটা আন্দাজ হতে সময় লাগলো না। রেগেমেগে রৌদ্রের দিকে ফিরে তাকালো সিরাত। ধমকে ডাকলো, রৌদ্র! শুনলো না বেপরোয়া রৌদ্র। এক মুহূর্ত অপেক্ষাও করলো না। দপ দপ পা ফেলে ঘর থেকে বেরিয়ে ঘরে ঢুকলো। ঠাস করে লাগিয়ে দিল দরজাটা। চলবে।